बिस्मिल्लाह रहमान रहीम। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো দুইটা বিষয় নিয়ে। একটি হচ্ছে সেনাবাহিনীতে চাকরিত সৈনিকদের বিশৃঙ্খলা নিয়ে, আর একটি হচ্ছে অবৈধভাবে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর বিএনপির কুটচাল নিয়ে। আপনারা দেখছেন যে গতকালকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত কিছু সৈনিক যে বেআইনি সমাবেশ করেছে, যে অন্যায় এবং অযৌক্তিক আবদার করেছে, তা নিয়ে কিভাবে একটা পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছে। এখন পর্যন্ত আমি শুনিনি এবং দেখিও নি যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত কোনো সৈনিক কয়েকজন একসাথে হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয় এবং ক্যান্টনমেন্টে ঘেরাও করার জন্য কর্মসূচি দেয়। এটাকে কোনো স্বাভাবিক এবং কোনো মামুলি ঘটনা হিসাবে দেখার কোনো সুযোগ নেই। এই ঘটনার পিছনে, এই আয়োজনের পিছনে বড় ধরনের শত্রুতা আছে, বড় ধরনের ষড়যন্ত্র আছে এবং সবাই কম বেশি অনুমান করতে পারেন যে এই ষড়যন্ত্রটা কারা করছে। এই ঘটনার মাধ্যমে বিশেষ করে সেনাপ্রধানকে বিব্রত করার একটা অপপ্রয়াস ছিল। যারা এটার আয়োজক এবং যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই চিহ্নিত আন্দোলনকারী। একজন তো নিজেকে সমন্বয়কারী হিসাবেই পরিচয় দেয় এবং এটা কিছু সংখ্যক সমন্বয়কারী এটার সাথে জড়িত, তাতে কোনো সন্দেহ নেই। এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত সৈনিকদের সাথে বহিরাগত যে ছিল গতকালকে প্রেস ক্লাবে, তারও আমরা লক্ষ্য করেছি। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে এরকম একটা ঘটনা সামরিক বাহিনীর বিরুদ্ধে কিছু কুচক্রী মহলের ইন্ধনে সামরিক বাহিনীকে বিব্রত করার জন্য এরকম একটি ঘটনা প্রেস ক্লাবে হয়েছে বা হচ্ছে। এটা তো আগের থেকে ঘোষণা দেওয়া। এই ঘোষণার আগে এবং পরে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, একটি কথাও বলেনি। বিএনপি কে এটার পক্ষে নাকি বিপক্ষে তাও তো বলেনি। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশে যখনই, সমাজে যখনই যা কিছু ঘটুক, বিশৃঙ্খলা ঘটুক বা যাই ঘটুক,
দায়িত্বশীল দল হিসেবে বিএনপির সেখানে একটা মতামত থাকা উচিত। তারা শুধু তাদের বিষয় নিয়ে কথা বলবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। দেশে অন্য কোনো সংস্থার, অন্য কোনো সমাজের, অন্য কোনো গোষ্ঠীর কোনো সমস্যায় তারা সহসায় মুখ খুলতে চায় না, কোনো অবদান রাখতে চায় না। এটা তাদের দীর্ঘদিনের চর্চা। গতকাল আমরা এরকম একটি স্পর্শকাতর ঘটনায় এখন পর্যন্ত বিএনপির কোনো মতামত আমরা শুনতে পাইনি। তাহলে কি আমরা ধরে নেব যে অন্যান্য ঘটনাগুলি যেরকম বিএনপি তলে তলে ইন্ধন দিয়েছে, এই ঘটনার সাথেও বিএনপি তলে তলে যোগ সাজস আছে? বিএনপি যদি এটাকে সমর্থন না করে, তাকে তো স্পষ্ট করে বলতে হবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের কোনো আন্দোলন আমরা সমর্থন করি না, এবং সেনাবাহিনীর আইন অনুযায়ী সেনাবাহিনী একটা সেট প্রসিডিউর আছে, সেট ল আছে, সেট সিস্টেম আছে, তাকে ফলো করে যদি কোথাও ইনজাস্টিস হয়ে থাকে, দ্যাট শুড বি লুকড আউট। কিন্তু তারা একটা কথাও বলেনি। তাহলে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, সামরিক বাহিনীকে বিব্রত করার জন্য, বিশ্বের কাছে বাংলাদেশের সামরিক বাহিনীকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পিছনে যে সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠন 5ই আগস্ট ঘটিয়েছে, তাদের ইন্ধন ছিল। আমি অবশ্যই সেনাবাহিনীকে এবং ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো যে তারা অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করেছে এবং এই ধরনের উচ্ছৃঙ্খলতার সামনে, এই ধরনের অন্যায্য অযৌক্তিক দাবির সামনে তাদের যে নিয়ম কানুন আছে সেগুলি যেন ব্যত্যয় না ঘটায়। এ ধরনের বিষয়কে তারা যদি প্রশ্রয় দেয়, তাহলে কিন্তু তাদের সামনে কঠিন সময় আসতেছে। সেই সমস্ত অপ্রত্যাশিত পরিস্থিতিকে মোকাবেলা করার আর কোনো নৈতিক এবং মানসিক সাহস শক্তি তাদের থাকবে না। অতএব আমি বিশ্বাস করি সেনাপ্রধান এবং তার টিম এই ধরনের উচ্ছৃঙ্খল এবং ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের বুইফোর কেউ যেন সেনাবাহিনীর মর্যাদা হানি করে এমন কিছু করার সাহস না পায়। আরেকটি ঘটনা, আপনার একটি নাটক বলা চলে, যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ দখল করার জন্য একটা কুটোচাল করে ইশরাককে ওখানে বসানোর জন্য যে নাটক শুরু হয়েছে, এটা যে বিএনপির তৈরি নাটক, এটা আজকে দিবালোকের মতো
স্পষ্ট হয়ে গেছে। বিএনপি কিছুদিন পর্যন্ত, গত 3-4 দিন পর্যন্ত সরকারের বিরুদ্ধে বেশ কিছু বিষয় নিয়ে বেশ চড়াও হয়েছে। তখন আমার সন্দেহ হয়েছে এদের উদ্দেশ্যটা কি। হঠাৎ করে এরা দেশপ্রেমিক হয়ে গেল, এরা করিডোর দিতে চায় না, এরা পোর্ট দিতে চায় না, ঘটনা কি? তাদের কি শুভবুদ্ধির উদয় হয়েছে? পরক্ষণে আমার মাথায় আসলো যে না, বিষয়টা ওখানে না, এদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। এরা এদের স্বার্থে সহি পথে আছে। এরা এখন সরকারকে কেন হুমকি ধামকি দিচ্ছে, যমুনা ঘেরাও করার হুমকি দিচ্ছে কেন? কারণ ওই ইশরাককে নগর ভবনে বসানোর জন্য। ইশরাকের পুরো বিষয়টাই হলো একটা অবৈধ এবং অনৈতিকভাবে বানানো একটা বিষয়। আজকে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যেই 10টা পয়েন্ট দিয়েছে, 10টা পয়েন্টের 10টা পয়েন্টই সঠিক। আমি এগুলির মধ্যে যেতে চাচ্ছিলাম না। এই সরকারের মধ্যে কি হয় বা না হয় এটা আমার কনসার্ন না, আমি ওভারলুক করতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে বিএনপি নির্লজ্জভাবে এখানে এই ঘটনাটা, এই নাটকটা মঞ্চস্থ করার অপপ্রয়াস করছে, সেই জন্য আমি এটা নিয়ে কথা বলছি। পুরো বিষয়টাই হলো অবৈধ। প্রথম কথা হলো, ইউনূস একটা নির্বাচিত স্থানীয় সরকার ব্যবস্থা এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে। এটা সে করতে পারে না। কোনো নির্দিষ্ট 1-2জন চেয়ারম্যান, মেয়র তাদেরকে করতে পারে কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, কিন্তু পুরা হাজার হাজার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর আপনি এক খোঁচায় বাতিল করে দিলেন, সম্পূর্ণ অবৈধ। এবং এরা আবার যাদেরকে বাতিল করা হয়েছে অবৈধভাবে, তারা আবার বৈধভাবেই তাদের জায়গায় ইনশাল্লাহ বসবে, সুনার অর লেটার। এখন প্রশাসন যেহেতু বাতিল করেছে, এতো তারা বাতিল করেছে, তারা আবার কি করে চট্টগ্রামে সিটি মেয়রকে শপথ পড়ায়। এটা বাতিল, এই পরিষদই তো বাতিল করে দেওয়া হয়েছে, সেখানে তো প্রশাসক বসবে। যদিও ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই, ওইটা এখন ওই ঝুলন্ত অবস্থায় আছে। গায়ের জোরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে দায়িত্বে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, দায়িত্বে যোগ না দেওয়ার জন্য, কাজে যোগ না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্তও করে নাই, বাতিলও করে নাই, কোনো কিছুই করে নাই। আর অন্যান্য যেগুলি আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, সেগুলি, উপজেলা, সেগুলি করেছে। তো যারা বাতিল করলো সিটি কর্পোরেশন, সে বাতিলের পরে আবার সেখানে কোন আইনে, কোন অর্ডিন্যান্সের বলে তারা সেখানে শপথ পড়ায় আরেকজনকে। আর যে ট্রাইব্যুনালে আপিল করেছে,
ট্রাইব্যুনালে আপিল করেছেন পুনর্নির্বাচনের জন্য। নির্বাচনে কারচুপি হয়েছে, পুনর্নির্বাচন। জজকে প্রেসার দিয়ে সরাসরি পরাজিত ব্যক্তিকে মেয়র ঘোষণা করে দিল। এখন ঢাকায় এসে তারা ওই একই জিনিসকে ফলো করতে চাইল। এখানে ব্যত্যয়টা কি হয়েছে? এখানে ব্যত্যয়টা হয়েছে, পুরোটাই ব্যত্যয়। ব্যত্যয়ের মধ্যে ব্যত্যয়টা হচ্ছে হাইকোর্টের রায় আছে, আমি যে বিষয় নিয়ে অভিযোগ করব, অভিযোগ গ্রহণ করার পরে সেই অভিযোগের মধ্যে নতুন কোনো বিষয় আমি যোগ করতে পারবো না। চট্টগ্রামের ওই অপারেশন সফল হওয়ার পরে, ডাক্তার শাহাদাতের এই ঘটনা ঘটানোর পরে তারা এখানে ইন্সপায়ার্ড হলো, হয়ে তাদের অভিযোগ তো দেওয়াই ছিল, সেটা শুনানিও করলো, কিন্তু সেখানে তখন আবার যোগ করলো যে তাকে মেয়র ঘোষণা করার জন্য, হুইচ ওয়াজ কমপ্লিট ভায়োলেশন অফ হাইকোর্ট অর্ডার জাজমেন্ট। এখানে হইল মূল প্রবলেম। সেখানে রায় আসলো ইশরাকের পক্ষে, রায় দেওয়ানো হলো। এখানে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয়ে মতামত চেয়ে চিঠি লিখল। আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই তারা গেজেট করে ফেলছে, যেটা আসিফ নজরুল নিজেও বলছে, আমার কাছে মতামত পাঠানোর জন্য আইন মন্ত্রণালয় পাঠানো হলো, আমরা মতামত দেওয়ার আগে কিভাবে সে গেজেট করে। এই হলো দ্বিতীয়। তারপর আবার ওই নির্বাচন কমিশনই মন্ত্রণালয়ের কাছে পাঠাইতেছে, যদি কোনো আইনের ব্যর্থ না হলে তাকে শপথ করা যাইতে পারে। তো আইনের ব্যর্থতা হয়েছে, যার জন্য তারা আটকে দিছে। এই ধরনের যত, এটা একটা রাম রাজত্ব হয়ে গেছে। রাস্তায় নামলেই, কিছু মিছিল মিটিং করলেই তাদের দাবি আদায় হয়ে যায়। যেরকম নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি চেহারা দেখায় নাই, কিন্তু তলে তলে ঘোষণা দিয়ে দিয়েছে, হ্যাঁ তোমরা করো, আমার কোনো সমস্যা নাই। পরে আনন্দ প্রকাশ করছে বিবৃতি দিয়ে। এখন আবার ইশরাককে নগর ভবনে বসানোর জন্য নগর ভবনে তালা মেরে দিছে, সব গেটে তালা মেরে চাবি নিয়ে গেছে। আর এখন ব্লকেট শুরু করেছে, পুরা গুলিস্তান বন্ধ, রাস্তাঘাট সব ব্লকেট শুরু করেছে। কার বিরুদ্ধে কে আন্দোলন করে? এরাই সরকার, এরাই এখন বিরোধী দল। মাঝখানে মানুষের কষ্ট আর এই নাটক। সেই জন্যই আমি খুব, এবং আমার যে একটা কনফিউশন ছিল, বিএনপি কি আসলেই পোর্ট নিয়ে, করিডোর নিয়ে কথা বলতেছে, বা তারা কি আসলে এটা অপোজিশনে, সেটা আমি পরে বুঝতেছি। কিন্তু আজকে সেটা প্রমাণ হলো, বিএনপি নেতা সালাউদ্দিন স্পষ্ট বলেছে ইশরাককে শপথ পড়াইতে হবে, না হলে তারা বড় ধরনের আন্দোলন করবে। এই মুখ খুলল। তাদের এই করিডোর, পোর্ট, সেন্ট মার্টিন, যত রকমের যেগুলি মানুষের মধ্যে যেগুলি নিয়ে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, মানুষ যেগুলি চায় না, সেগুলিকে তারা সামনে নিয়ে আসে সরকারকে প্রেশার দেওয়ার জন্য। স্বার্থ কি? মানে এই প্রেশারটা দিলে ওইটা ইশরাককে শপথ পড়ায় দিবে, তাতেই বাস তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেল, আবার ঠান্ডা। এই হইল বিএনপি রাজনীতি। বিএনপি যদি সত্যি সত্যি মিন করে, তারা করিডোরের বিরোধিতা করতেছে, তারা চট্টগ্রাম পোর্ট বিদেশিদেরকে দেওয়ার বিরোধিতা করতেছে, তাইলে তারা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে বিবৃতি দিতে হবে। কারণ তাদেরকে যখন সাংবাদিকরা বলে, তখন কয় অমুকের ব্যক্তিগত কথা, এটা
আমরা এইভাবে বলি না, এটা টুইস্টিং করা হয়েছে বা সংবাদ মাধ্যমে ভুল আসছে। অতএব তারা যদি মেন করে, তারা করিডোর দিতে চায় না, আরাকান আর্মিদেরকে অস্ত্র সরবরাহ করতে চায় না, চট্টগ্রামের পোর্ট বিদেশিদেরকে হস্তান্তর করার এই চক্রান্ত তারা চায় না, তাইলে তাদেরকে বিবৃতি দিয়ে প্রমাণ করতে হবে যে তারা সত্যি সত্যি এটা চায় না। আর নচেত মানুষ মনে করবে ওই ইশরাকের মেয়রশিপ পাওয়ার জন্য তারা এই নাটক করতেছে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে সিনেমায় অভিনয় করে নুসরাত ফারিয়া নামে একজন শিল্পী, তাকে গতকাল বিদেশ যেতে দেওয়া হয় নাই, কিন্তু তার বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না এবং তার বিরুদ্ধে কোনো মামলাও আগে ছিল না। তাকে বিদেশ যাওয়া আটক করে তারপর তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। তার কি অপরাধ? তার অপরাধ একটাই, সে একটা সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিল। এইভাবে সাধারণ মানুষকে, অরাজনৈতিক মানুষকে, শিল্পী সাহিত্যিকদের অপমান করা, নির্যাতন করা, কার কথা বলবো? এটা তো হলো একটা রাম রাজত্ব বয়ে বেসছে, এখানে যার যা খুশি তাই করতেছে। একজনের আত্মীয় হইলেই সে বিদেশ যেতে পারবে না। একটা সিনেমায় অভিনয় করেছে, তা এটা তার পেশা। একজন উকিল, সে বিএনপি করা লোক নাকি আওয়ামী লীগের লোক নাকি জামাতের লোক না কোন দলের লোক, তার কাছে সেটা বিবেচ্য বিষয় না। তার কাছে একজন লোক বিপদে পড়ে গেছে, তার আদালতে দাঁড়াতে হবে, একজন উকিল লাগবে, তার কাছে গেছে, সে তার ক্লায়েন্ট হিসাবে তাকে অ্যাকসেপ্ট করছে। তার পরিচয় তো তার জানা দরকার না, রাজনৈতিক পরিচয় তো তার জানার দরকার নেই। ঠিক একইভাবে একজন শিল্পী, সে যদি একটা চরিত্রের জন্য সে উপযুক্ত হয়, তাকে যদি সেখানে বলা হয়, তাকে যদি খালেদা জিয়ার কথাই বলা হতো, তো তার অপরাধটা কি? দেশে কি কোনো আইন আছে যেন অমুকের চরিত্র অভিনয় করা যাবে না? দুই উপদেষ্টা দুই রকমের কথা বলে। ওই সাংস্কৃতিক উপদেষ্টা আরেক বাটপার ফারুকি, সে বিব্রত বোধ করতেছে। তো তুমি তো কালকের থেকেই জানো এই ঘটনা ঘটছে, তুমি কি কাজ করছো? বিব্রত কি? তখন ছাড়াইলা না কেন তাকে? তাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। তোমাকে তো সাথে সাথে জানানো হয়েছে, এই ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে তোমাকে জানানো হয়েছে, এরপরে থাকা অবস্থায় তোমাকে জানানো হয়েছে। তো তুমি কিসের উপদেষ্টা না অপদেষ্টা হয়েছ যে তোমার সেক্টরের, তোমার শ্রেণীর একজন মানুষকে তুমি প্রটেক্ট করতে পারো না? তো কিসের লোভে তুমি ওখানে বসে আছো? আবার নিজে স্বীকার করো বিব্রত। কিসের লোভে? এখন তো মানুষ বলতেছে যে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য খুনের মামলার আসামি হইতে পারে, তো বঙ্গমাতার চরিত্রে অভিনয় করে তিশা কেন তোমার সাথে ঘুরে, তোমার ঘরে বসবাস করে? সে কেন জেলখানায় যায় না? মানুষ তো এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলে, ধরুন জোকার মানুষ, সে কথা বললে আমার খুব মানে শুনতেই ভালো লাগে আমার কাছে। তো সে সেরকম ভালো লাগার মানুষের ভালো লাগার জন্য খুব সার্কাস্টিক হয়েছে সে কথা বলে, মানুষও শোনে। এমনকি এটা খারাপ কথা না ভালো কথা সেটা দেখে না, তার মানে ওয়ে অফ টকিংটা দেখে পাবলিক, কারণ তার কোনো কথায় তো কিছু যায় আসে না। সে বলে যেতে দিলে তো আপনারাই বলতেন, কেন যেতে দিলেন? কেন বলবে মানুষে? তার বিরুদ্ধে কোনো মামলা নাই, মকদ্দমা নাই, নিষেধাজ্ঞা নাই, কেন বলবে? বললে কি আসে যায়?
আর বললেই যদি আসা যায় তোমরা সেই বলার উপরে কথা বলো না কেন? সব পাগল ছাগলের পাল্লায় পড়ছে দেশ। যাই হোক, এগুলোর প্রতিকার আছে, এগুলোর প্রতিকার হবে, যথাযথ প্রতিকার হবে। লক্ষণ দেখা দিয়েছে। এত হুমকি দামকির পরে কালকে দেখেন নাই ঢাকা শহরে কি অবস্থা হয়েছে? আমাদের তরুণরা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের টকবগে তরুণরা কালকে আওয়ামী লীগ অফিসে গিয়ে ব্যানার সব ফেলে দিয়েছে। 50টার উপরে ঢাকা শহরে মিছিল হয়েছে। কেউ আটকাতে পেরেছে? এটা একটা স্যাম্পল। সময় ঘনিয়ে আসছে। আমাদের গ্রামে একটা কথা আছে, শের পুড়ে গেছে, তাই ইউনূসের শের পুড়ে গেছে। এর সব কিছুর জবাব তাকে দিতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।